নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স, তার মধ্যে এইবার বড়সড় একটা ফাটলের ছবি। এবং রাহুল গান্ধীকে কি শেষ পর্যন্ত আর 2029 পর্যন্ত আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতা হিসেবে দেখতে পাবো না? আমরা সত্যি জানি না। তো এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে, তার কারণ রাহুল গান্ধীকে নেতা হিসেবে মানার ক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন পার্টির কিন্তু একটু অসুবিধা হচ্ছে। এবং কোথাও গিয়ে একতা যে হারাচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স, সেটা আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণভাবে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল যেদিন জেল থেকে সম্পূর্ণভাবে মুক্ত হলেন, এবং মুক্ত হলেন বলার সম্পূর্ণ যে এইটুকুতেই শেষ করে দেওয়া উচিত তেমন নয়। তার সম্বন্ধে যা যা অভিযোগ আনা হয়েছিল, সমস্ত অভিযোগকে কোর্ট বলেছে বেবুনিয়াদ, অর্থাৎ তার কোনো ভিত্তি নেই। তো এই যে অভিযোগের ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়ালকে আটকে রাখা হলো, সে নিয়ে মোদী সরকার কি জবাব দেবে আমরা জানি না। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে এসে কংগ্রেসকে উদ্দেশ্য করে বেশ কিছু প্রশ্ন ছুড়েছেন, এবং যেখান থেকে মূল বিতর্ক তৈরি হয়েছে। এবং কংগ্রেসের অভ্যন্তরীণ ভাবে মণিশঙ্কর আইয়ার, আপনারা জানেন, বহুদিনের নেতা, এবং তিনি এই মুহূর্তে কিন্তু সরাসরি প্রশ্ন তুলছেন রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে, রাহুল গান্ধীর ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতা হয়ে থাকা নিয়ে। এই প্রশ্ন আগে উঠেছে, কিন্তু এখন আরো তীব্র হচ্ছে। আগে দেখুন আপনারা অরবিন্দ কেজরিওয়াল সেদিন কি বলেছিলেন, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যা। मैं आपसे पूछना चाहता हूं, केजरीवाल जेल गया, रॉबर्ट वाड्रा जेल गया, संजय सिंह जेल गया, क्या राहुल गांधी जेल गया? मनीष सिसोदिया जेल गया, सोनिया गांधी जी जेल गई? किस मुंह से बात करते हैं? शर्म नहीं आती कांग्रेसियों? আপনারা শুনলেন অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য। অরবিন্দ কেজরিওয়াল সরাসরি কংগ্রেসকে নিশানায় করছেন, এবং মনীষ সিসোদিয়া জেল খেটেছেন, সঞ্জয় সিং জেল খেটেছেন, কেজরিওয়াল জেল খেটেছেন। তাহলে কেন রাহুল গান্ধী জেল খাটেননি? কেন প্রিয়াঙ্কা গান্ধীর হাজবেন্ড জেল খাটেননি? প্রশ্ন উঠছে এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে একটা বড়সড় কনফ্লিক্ট যে শুধুমাত্র আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে তৈরি হয়েছে। এবং আপনারা তো বলতেই পারেন যে 2024-এর পর থেকেই তো আম আদমি পার্টি সরে গিয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে। কিন্তু আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে সম্পূর্ণভাবে কিন্তু কংগ্রেসের মধ্যে থেকে মণিশঙ্কর আইয়ার, তিনিও একই বক্তব্য রেখেছেন, এবং তিনি বলছেন হয় মমতা বন্দ্যোপাধ্যায়, না হয় অখিলেশ যাদব, এই দুজনের মধ্যে একজনের, অর্থাৎ দুটো পার্টির মধ্যে একটা পার্টির, এবং এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তির সম্পূর্ণ উঠে আসা উচিত ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্বের জায়গায়, এলওপির জায়গায়। তার কারণ এই মুহূর্তে সংগঠিত হতে পারছে না ইন্ডিয়া অ্যালায়েন্স। এটা বলছেন মণিশঙ্কর আইয়ার, এবং তার বিরুদ্ধেও দাঁড়িয়ে পবন খেরা বক্তব্য রেখেছেন, বিভিন্ন মানুষ বক্তব্য রেখেছেন। আপনাদের জানাবো সমস্তটা এই মুহূর্তে বিস্তারিত আলোচনা করব। কোন জায়গা থেকে এই আলোচনার সূত্রপাত অবশ্যই জানাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন এই মুহূর্তে যে ইন্ডিয়া অ্যালায়েন্স একত্রিত হয়ে অবশ্যই সংসদের মধ্যে আমরা দেখি, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 2024 পরবর্তী যে লোকসভা চলেছে, সেটা 2024-এর আগে আমরা সেই ছবিটা দেখতে পাইনি, এটা একদম সঠিক কথা। এবং সেই জায়গায় যেভাবে আন্দোলনটা সংঘবদ্ধ হয়, তাতে অবশ্যই কংগ্রেসের পাশে অখিলেশ যাদব থাকেন, কংগ্রেসের পাশে তৃণমূল কংগ্রেস থাকে। কিন্তু মণিশঙ্কর আইয়ারের এই বক্তব্যের মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রাহুল গান্ধী প্রত্যেকবার প্রত্যেকটা জায়গায় বলতে বিভিন্ন স্টেটের ক্ষেত্রে ফেল করছেন, এবং ইন্ডিয়া অ্যালায়েন্স ভালো ফলাফল করতে পারছে না। কারণ 2024-এর লোকসভা নির্বাচনে পরে যেভাবে রাহুল গান্ধী উঠে এসেছিলেন, রাহুল গান্ধী সম্পূর্ণ দেশের নেতা রাতারাতি হয়ে গিয়েছিলেন, সেই জায়গাটা বারংবার যদি নির্বাচনের ফলাফলে প্রতিফলিত না হয়, তাহলে যতই সোশ্যাল মিডিয়াতে থাক বা রাহুল গান্ধী যতই সঠিক কথা বলুক, সেখানে কিন্তু একটা ধাক্কা লাগে। আপনারা যদি দেখেন হরিয়ানা, আপনারা যদি দেখেন মহারাষ্ট্র, আপনারা যদি দেখেন বিহার কিংবা দিল্লি, প্রত্যেকটা যে জায়গা, প্রত্যেকটা 4টে স্টেট, এই 4টে স্টেটের ইলেকশনে কিন্তু কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে। এবং সেইখান থেকে এই আলোচনা, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে মণিশঙ্কর আইয়ারের বক্তব্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কেন হয়ে উঠতে পারেন ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ, সেটা যে জায়গাটা উঠে আসছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন এবং বিরোধীদের সম্পূর্ণ একত্রিত করার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি, কখনো ব্রিগেডে, কখনো 21শে জুলাইয়ের মঞ্চে, তার মতন করে তিনি অবশ্যই একটা আঞ্চলিক দল থেকে সারা দেশের দল হয়ে ওঠার একটা কাজ তিনি করছেন, চেষ্টা করছেন বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে তার মতন তিনি চেষ্টা করছেন,
একত্রিত করার সবাইকে, কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে আরো একবার প্রমাণিত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদপেই বিজেপিকে ঠেকাতে পারে যদি পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে আর 2 মাস পর আমরা দেখতে পাই যে মে মাসে আবারও তিনি মুখ্যমন্ত্রী হলেন। তাহলে এই যে জায়গাটা কিন্তু অবশ্যই প্রমাণিত হবে যে বিভিন্ন মেশিনারি থাকার পরেও বিজেপির কাছে বাংলায় এসে ধাক্কা খেতে হচ্ছে এবং তার মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গাটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই 2029 পর্যন্ত আমরা জানি না যে রাহুল গান্ধী দেশের এলওপি থাকবেন কিনা, কিন্তু সেই জায়গা থেকে আরেকটাও বিতর্ক উঠে আসছে যে এলওপি থাকার যে জায়গাটা, এলওপি থাকার যে ভূমিকাটা, সেটা কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে একটা জোটের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা নিয়ে কোন দল এগিয়ে আসছে, এবং সেটা যদি দেখা হয় তাহলে তো অবশ্যই সবচেয়ে বেশি সংখ্যা নিয়ে কংগ্রেসে এগিয়ে আসছে। এই ভারতবর্ষে বিজেপি ছাড়া আর তো কোনো দলের এখনো পর্যন্ত এমপি সিটের দিক থেকে এতটা বিস্তৃতি হয়নি যে তারা 99 জন এমপিকে একত্রিত করতে পারে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যদি নেতৃত্ব দেওয়ার জায়গা ধরতেই হয় তাহলে কিন্তু রাহুল গান্ধীকেই ধরতে হবে, কিংবা কংগ্রেস যদি অন্য কাউকে ঠিক করে তাহলে তাকেই ধরতে হবে। কিন্তু কংগ্রেসের এখন যা অবস্থা, তারা তো রাহুল গান্ধী তারা সেরা নেতা হিসেবে তাদেরকে বেছে নিয়েছেন, কিন্তু রাহুল গান্ধীর যে ক্রমবর্ধমান রেকর্ড সেটা কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে বারংবার। এই বিষয়টা উঠে আসছে এবং অবশ্যই এই বিষয়টা যত বেশি উঠে আসবে তাতে কিন্তু অবশ্যই কংগ্রেস বেশ খানিকটা পিছিয়ে যাবে, এবং কংগ্রেস সংসদের অভ্যন্তরে যতই আন্দোলন করুক না কেন, মানুষের মনে যদি একবার এই জায়গাটা উঠে আসে যে বিজেপির বিরোধিতা করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অখিলেশ যাদব, তারা দুজনের মধ্যে একজন কেউ একজন উঠে আসছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বারংবার রিপিটেডলি আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তিনি যেভাবে এসআইআর এর বিরোধিতা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছিলেন, সেটা তার সারা দেশের মধ্যে একটা খবর হয়ে গিয়েছে। এখানে তার সম্বন্ধে ভালো বলা বা খারাপ বলা এই বিষয়গুলো থাকছে না। তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ইতিহাসে ইন পার্সন অ্যাপিয়ার করছিলেন সুপ্রিম কোর্টে তার রাজ্যের কথা বলার জন্য। এই যে ন্যারেটিভটা তৈরি করতে তৃণমূল কংগ্রেস সক্ষম হয়েছে সেটা সারা দেশের কাছে পৌঁছে গিয়েছে। এবং অবশ্যই এই মুহূর্তে এই যে জায়গাটা উঠে আসছে, বিরোধী তো বিভিন্ন জায়গার বিরোধীরা তো আছেন, সেটা কেরালা থেকে পিনারাই বিজয়ন হতে পারেন সিপিআইএম, আমরা দেখতে পেয়েছি যে তামিলনাড়ু ডিএমকে দলের নেতা এমকে স্টালিন হতে পারেন, কিংবা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় আম আদমি পার্টি সরকার চলছে, বা পাঞ্জাবে ভগবান মানের সরকার চলছে, তিনিও বিরোধী। অন্যান্য বহু স্টেটে রয়েছে তো বিরোধীরা, কিন্তু কোনো মতেই কেন কোনো নেতা সুপ্রিম কোর্টে যেতে পারলেন না ইন পার্সন, কিংবা কেন কোনো নেতা সেইভাবে আন্দোলনটা করতে পারলেন না, জ্ঞানেশ কুমারের সঙ্গে কেন দেখা করলেন না কোনো নেতা, এই প্রশ্নগুলো উঠে আসছে। সবারই তো এসআইআর নিয়ে বিরোধিতা ছিল, কিন্তু সেই যে জায়গাটা শেষ পর্যন্ত প্রমাণিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার ভোটের লড়াইটাও জিততে পারেন। এবং অবশ্যই 21-এ যেভাবে একটা রব উঠেছিল পশ্চিমবঙ্গে, যে 21 চলেই আসছে বিজেপি, এ আর আটকানোর কোনো ক্ষমতা নেই। 19-এ যখন তারা 18টা সিট পেয়েই গেছে 42টার মধ্যে, তাহলে অবশ্যই চলে আসছে বিজেপি হই হই করে। তো সেই জায়গাটার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত বিজেপিকে ধাক্কা দিয়েছিলেন 21 সালে, এবং আমরা দেখতে পেয়েছিলাম যে 21 সালের যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু অনেক বেশি একদম বাইনারি সেট করেছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথমবার যদি বাইনারি সেট হয়ে থাকে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের পরবর্তীতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু অবশ্যই হলো 2021 সালে। কারণ 2019 সালের ভোটে মানুষ যে ভোট দেবেন বিজেপিকে, সেটা বিজেপি অতটা শিওর ছিল না। তো প্রথমবার বিজেপি লড়াইটা করতে নেমেছিল পশ্চিমবঙ্গের মাটিতে, যে আমরা তৃণমূলের বিকল্প হয়ে ওঠার লড়াই করছি। এটা কিন্তু 21 থেকে শুরু হয়েছে, কিন্তু 21-এর পরে 2024 এই একই ধাক্কা খেতে হয়েছে বিজেপিকে, এবং 2026-এ ঠিক আগে আমরা এই সময় যেখানে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে, সেটাও কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা ধাক্কা দিতে পারে বিজেপিকে, তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং সেইটা যদি হয় তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্সে কিন্তু অবশ্যই একটা দাবি উঠতে পারে, মণিশঙ্কর আইয়ার যে কথাটা বলছেন সেই দাবি অনুযায়ী, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হোক ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ। আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায় আবার সংসদে যাবেন কিনা পরবর্তীতে, বা যাওয়ার মতন প্রেক্ষিত থাকবে কিনা তার, কিন্তু এই মুহূর্তে অবশ্যই এই দাবি উঠছে কংগ্রেসের অভ্যন্তর থেকে। তবে যদিও মণিশঙ্কর আইয়ারকে খুব একটা সিরিয়াসলি কংগ্রেস নিতে চাইনি নিজেরাই। পবন খেরা বলে দিয়েছে যে মণিশঙ্কর আইয়ার তার নিজের ব্যক্তিগত বয়ান দিচ্ছেন, স্বতন্ত্র বয়ান দিচ্ছেন, কংগ্রেসের সঙ্গে তার বহুদিনের সম্পর্ক চুকে বুকে গেছে।
তো সমস্তটাই আপনাদের সামনে রাখলাম। আপনারা কি মনে করেন, কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের পরবর্তী ভবিষ্যৎ কি? আপনারা অবশ্যই কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে অবশ্যই আমরা একজন রাজনীতির ছাত্র হিসেবে যা মনে হয়, 2029 আস্তে আস্তে এনডিএ বিরোধী জোট যখন তৈরি হবে, তখন আম আদমি পার্টি কিংবা তৃণমূল কংগ্রেস সবাই আবার সেই কংগ্রেসের ছাতার তলাতেই ঢুকতে চাইবে। তা সেটা ইউপিএ সরকার তৈরি করার জন্য হোক কিংবা ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার তৈরি করার জন্য হোক, তারা এই পদ্ধতিটাই বেছে নেবে। যদি বিজেপি বিরোধিতা করতে হয়, তাহলে কংগ্রেসের ছাতার তলায় প্রত্যেকটা আঞ্চলিক দলকে ঢুকতে হবে। তারা যতই বলুক যে তারা ন্যাশনাল পার্টি হয়ে গিয়েছে, কিন্তু বিজেপি বা কংগ্রেস এই বিরোধিতার থেকে এখনো কিন্তু, এই বাইনারি থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষ কিন্তু নতুন করে কোন শক্তি উঠে এসেছে সেটা তৈরি করতে পারেনি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।